হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2025 সালের পেজ নাম্বার 388 ইতিহাসের যে প্রথম স্কুলের প্রশ্নটা আছে তার সম্পূর্ণ সমাধান করে দেব। তো প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের সমাধান করব এবং তোমাদের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো বইয়ের কোথায় কি আছে সেগুলো বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দিয়ে নোটিফিকেশানটা অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন কে ছিলেন? তো ফ্রান্সের সম্রাট ছিলেন হচ্ছে আমরা জানি ষোড়শ লুই। তো প্রশ্নটা পুরো মুখস্থ করে না আমার সাথে সাথে, যেন দুবার রিপিট না করতে হয় তোমাদের, যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। এরপরে দুয়েরটা বলছে ফ্রান্সে তামাকজাত পণ্যের ওপর যে কর নেওয়া হতো তার নাম কি? তার নামটা একটু ইন্টারেস্টিং, সেটা কি? এডস কর নেওয়া হতো। ঠিক আছে, ফ্রান্সের যে তামাকজাত পণ্য তার উপর যে করটা নেওয়া হতো তার নামটা হচ্ছে এডস। এরপরে দেখো তিনেরটা বলছে ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন কাকে? নিযুক্ত করেছিলেন হচ্ছে কাকে নিযুক্ত করেছেন? মিরাবোকে নাকি তুর্গকে? একদম তুর্গকে হচ্ছে নিযুক্ত করেছিলেন ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে। তাহলে ষোড়শ লুই ছিলেন ফ্রান্সের সম্রাট, তিনি তার অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন কাকে? তুর্গকে। তাহলে এখান থেকে অনেক কটা প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার নেক্সট দেখো চারের দাগে বলছে ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল। এটা বসেছিল হচ্ছে 5ই মে 1789 খ্রিস্টাব্দে। 5ই মে 1789 খ্রিস্টাব্দে, 89 খ্রিস্টাব্দে ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল। এরপরে দেখো অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন, অবাধ বাণিজ্য নীতি তার পক্ষে কে ছিলেন? ষোড়শ লুই ছিলেন? অ্যাডাম স্মিথ ছিলেন? হ্যাঁ, অ্যাডাম স্মিথই ছিলেন অবাধ বাণিজ্য নীতির পক্ষে। এরপরে বলছে ইয়র্ক ছিলেন, ইয়র্ক কে ছিলেন? ইয়র্ক ছিলেন হচ্ছে প্রাশিয়ার সেনাপতি ছিল হচ্ছে ইয়র্ক। এরপরে বলছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো হচ্ছে নেপোলিয়নকে। তাহলে নেপোলিয়নকে কি বলা হতো? দ্বিতীয় জাস্টিনিয়ান। তারপর একটা বলছে টিলশিটের সন্ধি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1807 খ্রিস্টাব্দে হয়েছিল হচ্ছে টিলশিটের সন্ধি। নয়টা বলছে নীলনদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন, কার কাছে পরাজিত হন? তিনি হচ্ছে নেলসনের কাছে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন। এরপরে হচ্ছে বলছে নেপোলিয়নের মৃত্যু হয়, নেপোলিয়নের কবে মৃত্যু হয়? তার হচ্ছে কোথায় মৃত্যু হয় নেপোলিয়নের? এলবা দ্বীপে, বার্লিনিতে, নাকি সেন্ট হেলোনা দ্বীপে, নাকি কর্সিকা দ্বীপে? তো নেপোলিয়নের মৃত্যু হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। ওকে, তো আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট বিভাগ খতে। বিভাগ খতে আছে বাম স্তম্ভের সঙ্গে আমাদের ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমটা আছে চতুর্দশ লুইয়ের সঙ্গে হচ্ছে আমি রাষ্ট্র। আর হচ্ছে স্পেনীয় ক্ষত হচ্ছে নেপোলিয়ন দিয়েছিল। আর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে মন্তেস্কু। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হয়ে যাবে এ। তো বামপক্ষ ডানপক্ষ হয়ে গেল। এবার বিয়ের দাগে যে মানচিত্র আছে, মানচিত্র তোমাদের করার দরকার নেই, তোমাদের পরীক্ষা দেবেও না, তো আমিও করাচ্ছি না। এরপরে বিভাগ খতে বলছে 3-এর দাগের যে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টে বাক্যে উত্তর দিতে হবে। তো 2 নম্বরের প্রশ্ন। তো দেখো প্রতিটি প্রশ্নের আমি উত্তর করে দেব। তো প্রথমটা আছে হচ্ছে ইনটেন্ডেন্ট কি? তো ইনটেন্ডেন্ট কি বা কাদের বলে? একই। ইনটেন্ডেন্ট কি বা কাদের বলে? একই। তো তোমরা এখান থেকে এই জিনিসটা ইনটেন্ডেন্ট কাকে বলে এটা লিখে নেবে, এতটা লিখে দেবে। ফরাসি বিপ্লবের প্রাককালে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মে দায়িত্ব পালনকারী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর কর্মচারী ছিল, তাদের ইনটেন্ডেন্ট বলা হতো। আর এটা এর সঙ্গে আছে এরা অর্থলোলুপ নেকড়ে নামে উপাধি পায়। কেন? যদি চাও তাহলে এটাও পড়ে নিতে পারো, অবশ্যই পড়ে নেবে। আর যদি ইনটেন্ডেন্ট কি এটার জন্য এটুকু লিখলে এনাফ হলো। এরপরে 2-এরটা বলছে প্যারিস কমিউন বলতে কি বোঝো? প্যারিস কমিউন বলতে বা প্যারি কমিউন একই জিনিস। তো এটা তোমরা লিখে দেবে। বাস্তিল দুর্গের পতনের কত হয়েছিল? বাস্তিল দুর্গ পতন 14 জুলাই 1789। এটা শর্ট কোশ্চেন হয়ে গেল। পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে, একেই প্যারি কমিউন বলা হতো।
এরপরে 3-এরটা ডাইরেক্টরি শাসন কি। তো ডাইরেক্টরি শাসন কি দেখো এখানে 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। ঠিক আছে, 2 নম্বর যেহেতু আমরা একটু বড় করে লিখবো, এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। তো তোমরা এটা একটা প্যারাতে লিখবা, তারপরে নেক্সট প্যারা করে এটা লিখবা, তাহলে নাম্বারটা তোমরা স্যারের চোখে পড়বে, নাম্বারটা বেশিও পাবে। ঠিক আছে, এরপরে দেখো 4টা পোড়ামাটির নীতি কি। তো পোড়ামাটির নীতি কি দেখে নাও, তোমরা এটা পুরোটা লিখে নেবে। এরপরে 5-এরটা বলছে কোন সময়কে এবং কেন নেপোলিয়নের যুগ বলা হয়। তো নেপোলিয়নের যুগ কাকে বলে দেখো, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 খ্রিস্টাব্দে প্রথম কনসাল ফ্রান্সের ক্ষমতা দখল করে। তখন থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সর্বময় কর্তা। এই পর্বে অর্থাৎ 1799 থেকে 1814 তাকে কেন্দ্র করে ফ্রান্স তথা ইউরোপে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটে। এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। তো নেপোলিয়ন যতটা রাজত্ব করেছিল সেটা নেপোলিয়নের যুগ। তো আমাদের পুরো শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল। তো এরপরে দেখো বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে 4 নম্বরের তার উত্তর, আর 8 নম্বরের যে প্রশ্নগুলো আছে 5-এর দাগে তার উত্তরগুলো আমি করব। তো দেখো বিভাগ ঘতে প্রথম যে 4 নম্বরের আছে বলছে 1-এরটা বলছে ফ্রান্সের সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি। তো এটার উত্তরটা দেখো, আমি তোমাদের এটা ছায়া প্রকাশনী সহায়িকা বই থেকে নিয়েছি, পেজ নাম্বার 27 থেকে। তো দেখো তোমরা খুঁজে নেবে, আমার বইটা একটু পুরনো, পেজ এদিক ওদিক হবে, তোমরা সেই মতো খুঁজে নেবে। কারো বই না থাকলে এখান থেকে অবশ্যই স্ক্রিনশট মেরে তোমাদের খাতাতে লিখে নেবে। তো যে ফ্রান্সের সন্ত্রাসী শাসন চালু হওয়ার কারণ কি ছিল, এটা দেখো উত্তরটা দেখো 2-এরটা যে ফ্রান্সের সন্ত্রাসী শাসন চালু হওয়ার কারণ কি ছিল। তো প্রথম পার্ট তোমরা এখান থেকে পুরো এই এতটা লিখবে তাহলেই হবে। ঠিক আছে, এতটা লিখলেই হবে যে ফ্রান্সের সন্ত্রাসী শাসন চালু হওয়ার কারণ। এই তোমরা প্রথমে এটুকু লিখবে, তারপর পয়েন্ট করে এই অভ্যন্তরীণ কারণ আর বৈদেশিক কারণ এই দুটো পয়েন্ট লিখবে। তো এতটা লিখলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এতটা লিখলেই তোমাদের হয়ে যাবে। এরপরে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 2-এরটা বলছে কি বলছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি বলতে কি বোঝো। তো দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 77 পেজে আছে, ছায়া প্রকাশনী 77 পেজে। তোমরা এখান থেকে উত্তরটা লিখবে, এখান থেকে পুরো এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা, তারপরে এখান থেকে এই এতটা লিখবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। তো এটা হচ্ছে পেজ 1, তারপরে এটা হচ্ছে পেজ 2 এবং এটা হচ্ছে পেজ 3। তো পুরো এতটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো চলে যাব হচ্ছে নেক্সট আমাদের 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবী নারীদের অবদান কি ছিল। তো এটা হচ্ছে পেজ 34-এ আছে। ঠিক আছে, তো দেখে নাও, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের সম্পর্কে লেখো বা নারীদের ভূমিকা লেখো। তো এটা পুরো এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে পুরো এই উপসংহার থেকে এতটা লিখবে, পুরো এতটা লিখবে। ঠিক আছে, নারীদের অবদান তো হলো। এবার আমরা 5-এর দাগেরগুলো করব। দেখো 5-এর দাগেরগুলো আছে, প্রথমে দেখো বিভাগ ইঙ্গয় 5-এর দাগ। 5-এর 1 বলছে ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল। রাজতন্ত্রের দায়িত্ব ছিল, এটা এর উত্তরটা আছে হচ্ছে তোমাদের 4 নম্বর পেজে। তো 4 নম্বর পেজে দেখতে পাচ্ছ 2 নম্বরের প্রশ্নটা, যে ফরাসি বিপ্লবের সৃষ্টিতে রাজতন্ত্র কতটা দায়ী ছিল। তো তোমরা এখান থেকে পুরো এই পুরো অ্যান্সার এখান থেকে গিয়ে এখান থেকে পুরো এতটা লিখে দেবে। ঠিক আছে, হলো। এবার নেক্সট যে ক্ষয়েরটা আছে 2-এরটা 5-এর 2, সম্রাট নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি সম্পর্কে লেখো। তো দেখো নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো, এটাই হচ্ছে উত্তর। এটা আছে হচ্ছে পেজ নাম্বার 59-এ। ঠিক আছে, তো এটা লিখে দেবে, এটা একই উত্তর, যে অভ্যন্তরীণ সংস্কার আর সংস্কার একই। তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে পুরো এখান থেকে এতটা লিখলে, তারপরে এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে এতটা, তারপরে পুরো এই পেজটুকু এখান থেকে 1 2 3 4 5 এই পয়েন্টটুকু পুরো তোমাদের লিখতে হবে। তো এটা হচ্ছে পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, তারপরে এটা হচ্ছে এখান থেকে পয়েন্টগুলো লিখবে, পেজ নাম্বার 3 এতটা 1 2 3 পয়েন্ট, তারপরে এটা হচ্ছে পেজ নাম্বার 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, তারপরে মূল্যায়ন লিখে দেবে। তো এতটাই হয়ে যাবে। ঠিক আছে, তো
তো তোমাদের আমি পুরো অ্যান্সার করিয়ে দিলাম রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 388 ইতিহাসের যে প্রথম মডেল সেট আছে তার। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকো তো যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্নিং জয়, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া তোমরা যদি এই পিডিএফটা লাগে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর নাম্বারও দিয়ে দেবো, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো তোমরা আমাকে SMS করবে যে স্যার আমার স্কুল 1 ইতিহাসের লাগবে বা মডেল 1 লিখে পাঠাবে। তো আমি তোমাদের একটা QR কোড দিয়ে দেবো, সেখানে তোমরা আমাকে 5 টাকা পেমেন্ট করলে আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। তো অবশ্যই তোমরা পেমেন্ট করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।